গল্পটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল রাতুলের। রাতুল সাধারণত সকাল সকাল ঘুম থেকে উঠতেই অভ্যস্ত। আসলে কাল রাত 2:30 অবধি গল্প করেছে রাতুল সুনেত্রার সাথে। পুরো ব্যাপারটাই ভীষণ অবাক করে দিয়েছে রাতুলকে। জীবনে কখনো রাতুল এত গল্প কারোর সাথে করেনি। আজ ওদের দেখা করার কথা আছে। কেন জানে না রাতুলের খুব ইচ্ছা করছে সেই 3টা শব্দ বলে দিতে। কিন্তু নিজেকে সংযত রাখাটা ভীষণ দরকার। ফ্রেশ হয়ে নিচে যখন খেতে গেল রাতুল, তখন অনেকটাই দেরি হয়ে গেছে। মাও হয়তো একটু অবাক হলো। শুধু জিজ্ঞেস করলো, কাল অত রাত অবধি লাইট জ্বলছিল কেন রে তোর ঘরে? রাতুল বলল, একটু পড়াশোনা করছিলাম। মা বলল, তুই আর পড়াশোনা? ভালো। রাতুল কোনো কথা না বলে চুপ রইল। সত্যি আগে রাতুল কত বই পড়তো, বলতে গেলে বইয়ের পোকা ছিল সে। আর এখন ভাবলে রাতুল এর সত্যিই খারাপ লাগে। কি আর করা যাবে, রাজনীতি নামক কোনো এক জিনিসের প্রতি আমক টানকে সে যে কোনো ভাবেই ফেলতে পারে না। তাই মায়ের কোথায় মন খারাপ না করে সুজয়দা এর বাড়ির দিকে বেরিয়ে পড়ল সে। সুজয়দা কারখানার ব্যাপারটাই তাকে যে সরাতে চেয়েছে সে সম্বন্ধে সে নিশ্চিত। কিন্তু সুজয়দা এর সাথে বিশ্বাসঘাতকতা সে করতে পারবে না। সে ভালো করেই জানে কারখানার মালিকের ভালো রূপের ভিতরে একটা ভীষণ খারাপ রূপ আছে, যাকে সে কোনোভাবেই অস্বীকার করতে পারে না। সুজয়দার বাড়ি পৌঁছে হঠাৎ মনে হলো অদ্ভুতভাবে কাল থেকে সুবীর আমাকে একবারও ফোন করেনি, এমনকি আজ আমার সাথে আসার আবদারও করেনি। সুজয়দার ঘরে ঢোকার আগে সুবীরকে ফোন লাগালো রাতুল। ফোনটা সুইচ অফ পেল। একটু অদ্ভুত লাগলেও অপেক্ষা না করে সুজয়দার ঘরে ঢুকে গেল। একটা মিটিং চলছিল তখন। সুজয়দা রাতুলকে দেখে ডেকে ইশারায় বলল, আমার পাশে বসো। রাতুল সুজয়দার পাশে গিয়ে বসল। পার্টির আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছিল। আরও যুব নেতা তুলতে হবে, যারা সামনে থেকে এসে নেতৃত্ব দেবে। এমনকি কোনো এক যুব নেতাকেই সামনের বিধানসভার লড়াইয়ে ভোটে দাঁড় করানো যায় কিনা এসব নিয়েও অনেক আলোচনা হতে লাগলো। সুজয়দা বলল, যুব নেতা তৈরি হচ্ছে, কিন্তু এখনই ভোটে দাঁড়িয়ে দলকে জিতিয়ে আনার জায়গায় তারা কেউই আসেনি। তবে সমস্ত নতুন প্রজন্মের লিডারদের মধ্যে সবথেকে এগিয়ে এই ছেলেটি, বলে সুজয়দা রাতুল এর সাথে সবার পরিচয় করিয়ে দিল। যে লোকটি এতক্ষণ কথা বলছিল সে হঠাৎ বলে উঠল, শুনেছি স্যার ফোন করে আমাকে বলেছে ওকে আমরা উত্তর বাংলায় যুবদের যে দল তৈরি হচ্ছে ওখানে নিয়ে যাব। একজন ভালো লিডারের বড় অভাব সেখানে। কি রাতুল পারবে তো? রাতুল একটু হেসে জবাব দিল, সুজয়দার দেয়া কোনো কাজে আমি না করি না। তবে একটাই অনুরোধ, আমার সাথে আরও একজন যাবে। তার নাম সুবীর, খুব ভালো ছেলে। নামটা শুনে ভদ্রলোক কেমন যেন চুপটি মেরে গেল। এই প্রথম সুবীর এর নাম কোথাও প্রস্তাব করল রাতুল, তাই একটু সংকোচ ছিল তার মধ্যে। কিন্তু সামনের ভদ্রলোকের একটু অবাক হবার ধরন দেখে রাতুলেরও একটু অদ্ভুত লাগলো। জিজ্ঞেস করে ফেলল সে, আপনি কি সুবীরকে চেনেন? ভদ্রলোক যেন নিজেকে একটু সামলে নিল, তারপর বলল, না না, সে তুমি যাকে ভালো বোঝো নিয়ে যেতে পারো, তবে সুজয়দার সাথে কথা বলে নিও। ঠিক আছে বলে বসে পড়ল রাতুল। এত বড় বড় লিডারদের আপ্যায়ন, নিজের খাওয়া, সুজয়দার সাথে মাঝে মাঝে আলোচনা করা, সব মিলিয়ে সুবীরকে ফোন করার খুব ইচ্ছা থাকলেও করতে পারল না রাতুল। খুব ব্যস্ত তার মধ্যেই পকেটের ফোনটা বেজে উঠল রাতুলের। বার করে দেখে সুনেত্রার ফোন। একটু সবার আড়ালে গিয়ে ফোনটা ধরল রাতুল। কি ব্যাপার সুনেত্রা, কিছু খবর আছে নাকি? তোমার বন্ধু সুবীরকে কি অন্য কাজ দিয়েছ? ওকে কিন্তু আমার পিছনে আর দেখতে পাচ্ছি না। অরিজিৎ দাকে ফোন করেছিলাম, ওনাকেও দেখলাম সুবীরকে নিয়ে একটু টেনশন করছে। রাতুল বলল, কিন্তু অরিজিতের সব তো জানা উচিত, কারণ সুবীর যা করুক অরিজিৎকে না জানিয়ে কিছু করবে না। ঠিক আছে সুনেত্রা, তুমি সাবধানে থাকো, আমি দেখছি। সুনেত্রার ফোনটা রেখে একবার সুবীরকে ফোন লাগালো রাতুল। এখনো সুইচ অফ। কিছু একটা নিশ্চয় হয়েছে সুবীরের, না হলে ফোন এতক্ষণ সুইচ অফ থাকে না।
সুবীরের বাড়িতে ফোন লাগলো, সে কাকিমা ফোন ধরে বলল ও তো শেষ ফোন করেছিল কাল রাতে, বলল তোমার কাছে যাচ্ছে, তুমি নাকি ডেকেছ। ও তোমার সাথে নেই বাবা। রাতুল বুঝলো টেনশনের ব্যাপার, বলল না না কাকিমা আছে, কোথাও গেল, ভাবলাম বাড়িতে কিনা। ফোনটা রেখে দিয়ে তৎক্ষণাৎ অরিজিৎকে ফোন লাগালো রাতুল। ফোনটা ধরেই অরিজিৎ বলল, সুবীরের খোঁজ পাচ্ছিস না তো? আমিও পাচ্ছি না। আমার ধারণা ছেলেটা কোনো একটা গোপন খবর জেনে ফেলেছিল তোর ওই কারখানা সম্বন্ধে। রাতুল বলল, জেনে ফেলেছিল কেন রে? অরিজিৎ বলল, বলতে খুব খারাপ লাগলে ও, আমার ধারণা সুবীর আর নেই। চমকে উঠল রাতুল, কি বলছিস তুই অরিজিৎ? অরিজিৎ বলে চলল, আমার সন্দেহ তোর ওই সুজয়দাকেই, খুব কায়দা করে তোকে সরিয়ে দিল, এবার তোর চালা তাকে মেরে ফেলল। তবে একটা কথা, কোনো কিছু মাথা গরম করে করিস না। হালকা হাসি দিয়ে যদি কোনোভাবে তোর ওই সুজয়দার রপের থেকে জানতে পারিস সুবীর কোথায়, তাহলে ও কাজে দেবে। তবে মনে হয় না বাঁচিয়ে রাখবে ওকে। চল এখন রাখলাম, কি সিদ্ধান্ত নিচ্ছিস আমাকে জানাস। অফিসের খাতার বাইরে থেকে যতটা সাহায্য তোকে করা যায় করব। বলে ফোনটা রেখে দিল অরিজিৎ। সারা শরীর কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে রাতুলের। সুবীর তার একমাত্র বিশ্বাসযোগ্য চালা, তাকে মেরে দেবার কি মানে আছে? সুজয়দা যখন বলেছে কারখানার ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে, তখনই সে বেরিয়ে এসেছে। তাহলে কেন? পার্টির মধ্যে থেকে সুজয়দাকে ডাকা বেশ চাপের। সুজয়দাকে পছন্দ করলে ও, সুজয়দার কিছু গোপন আড্ডা রাতুলেরও জানা আছে। কায়দা করে বেরোতে যাবে, মুকেশদার সাথে দেখা হয়ে গেল। বলল, কেমন আছো রাতুল? কোথায় যাচ্ছ? রাতুল বলল, বাবার হঠাৎ একটু শরীরটা খারাপ লাগছে মুকেশদা, তুমি সুজয়দাকে একটু বলে দিও, আমি কিছুক্ষণ এর মধ্যেই আসছি। মুকেশ বলল, সাবধানে যাও, আর দরকার পড়লে ফোন করো। বাইরে বেরিয়ে এসে রাতুল প্রথমেই স্থির করলো শান্ত থাকবে সে। আর কিভাবে সুবীরকে বাঁচানো যায় তাকে ভাবতে হবে। আর যদি সত্যি মৃত্যু হয় সুবীরের, তাহলে এই সুজয়দাকে সে কোনো মতেই ছাড়বে না। প্রথম কাজ সে করলো, তার নিজের একটা পার্সোনাল নম্বর আছে, যেটা খুব কম সে ব্যবহার করে। নিজের পোড়ানোর পয়সায় কেনা সেটা, এখনকার নম্বরটা সুজয়দার দেয়া। অপেক্ষা না করে ফোন থেকে দুটো হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিল নিজের নতুন নম্বর তাকে, অরিজিৎ আর সুনেত্রাকে। তারপর ফোনটা সুইচ অফ করে, নতুন নম্বর তাকে শুধু অন রাখল। শেষ সুবীরকে সে কারখানার শেষ প্রান্তে পার্কের কাছেই ছেড়েছিল। প্রথম স্কুটারটা নিয়ে সেই জায়গায় চলে এলো সে। তারপর স্কুটারটা এনে শম্ভুদার চায়ের দোকানের কাছেই রেখে একটু জিজ্ঞাসা করতে লাগলো সে, এখানে এমনিতেই রাতুলকে সবাই চেনে। একজন বলল, সুবীর বাবু তো চা খেয়ে ওই দিকে হাঁটা দিল। যেদিকে দেখালো সেদিকেই সুনেত্রার বাড়ি। তখন রাতুলের মনে পড়ে গেছিল ওর সাথে বলা সুবীরের শেষ কথা। রাতুল বলেছিল, আমি এখন সুজয়দার বাড়িতে যাচ্ছি, তুই একটু সুনেত্রার দিকে নজর রাখিস, কারণ পুরো ব্যাপারটা আমার খুব একটা সুবিধার ঠেকেছে না। তাতে বেটা মজা করেছিল, এবার কি বৌদির পিছন পিছন না গিয়ে কথা বলতে পারি? বললাম, ঠিক আছে পারিস, কিন্তু খুব সাবধানে। তুই চিন্তা করিস না, উত্তর দিয়েছিল পাগল সুবীরটা। কত বোকা বোকা, কিন্তু কঠিন কাজ যে সে অনায়াসে রাতুল এর জন্য করে দিত, ভাবা যায় না। এগোতে থাকলো রাতুল সুনেত্রার বাড়ির দিকে, যদি কিছু সূত্র পাওয়া যায়। হঠাৎ পিছন থেকে একটি ছেলে তার হাত ধরে টানলো। রাতুল প্রতিবাদ জানাতে যাবে, এমন সময় ছেলেটি বলল, মাফ করবেন, তাকে সুনেত্রা পাঠিয়েছে। এই চিঠিটি আপনার জন্য। রাতুলের অবাক লাগলো, সুনেত্রা তো বেশ বুদ্ধিমান মেয়ে, কিরকম একজনের হাত দিয়ে চিঠি পাঠালো, উপর থেকে দেখতে পেল নাকি সে, ভেবে একবার উপর দিকে তাকালো রাতুল। প্রচণ্ড সূর্যের আলোয় কিছুই দেখতে পেল না সে। আমি আসছি দাদা বলে ছেলেটি চলে গেল। চিঠিটি খুলে আরো চমকে উঠল রাতুল। চিঠিতে লেখা, সুবীর মারা যায়নি রাতুল, ও কিডন্যাপ হয়েছে।
আমি খবর পেয়েছি, ওই তনয়ের লোকগুলোই ওকে কিডন্যাপ করেছে। তুমি ওই বান্টির দল তাকে চেপে ধর, ওরা সব খবর রাখে। রাতুল চিঠিটা মুড়ে নিয়ে দৌড়ে স্কুটারের কাছে চলে এলো। স্কুটারটা স্টার্ট করে পুলিশ স্টেশন এর দিকে চলতে লাগলো সে। অরিজিতের সাথে দেখা করা তা বেশি দরকারি, কারণ বান্টিদের জব্দ করতে গেলে একটু পুলিশের হাতের দরকার আছে। অরিজিতের কাছে এসে সবে ওর সামনের সিটে বসেছি। অরিজিৎ ব্যস্ত ছিল কিছু ফাইল শেষ করতে। বলল, একটু বসো রাতুল, একটা ছোট্ট কেস মিটিয়ে এখুনি আসছি। রাতুল বলল, কিন্তু জানি তোর দরকারটাও বড়, আমাকে শুধু 5 মিনিট দে। ফোন এ আবার একটা টেক্সট, তুমি খুব সাবধানে থেকো, আমার টেনশন হচ্ছে তোমাকে নিয়েও। সুনেত্রা বোধহয় রিস্কটা একটু বেশি নিয়ে ফেলছে। আজ রাতে ফোন করে ওকে মানা করে দিতে হবে। অরিজিৎ একদম 5 মিনিটেই ফিরে এলো। সিটে বসে জাল খেতে খেতে বলল, কি হয়েছে বল। রাতুল সুনেত্রার চিঠিটা অরিজিতের হাতে দিয়ে বলল, তোর একটু সাহায্য চাই ভাই। চিঠিটা ভালো করে পড়ে অরিজিৎ বলল, তুই সুনেত্রার হাতের লেখা চিনিস? রাতুল জানালো না। তাহলে কি করে নিশ্চিত হচ্ছে সেটা সুনেত্রা লিখেছে? রাতুল হেসে বলল, কারণ শেষের ওই সিম্বলটা, এটা আমাদের দুজনের কালকের সিদ্ধান্ত। অনেক কিছু অনুচ্চারিত শব্দের এটা একটা সিম্বল। অরিজিৎ বলল, বুঝলাম, কিছু মনে করিস না ভাই, পুলিশে কাজ করি তো সন্দেহ করা অভ্যাস হয়ে গেছে। কিন্তু বান্টিদেরকে জিজ্ঞেস করাটা এমন কিছু চাপের কাজ নয়, ওরা এমনিতেই আমার ইনফর্মার হিসাবে কাজ করে। বান্টিকে ফোন লাগলো। অরিজিৎ, কি ব্যাপার, শুনছি আমার এরিয়াতে অনেক কিছু ঘটছে আর তোমাদের কাছেই খবর থাকছে না। বান্টি বলল, কি রকম খবর চাইছেন বলুন স্যার। সব খবর নিয়ে এই বান্টি হাজির, কিন্তু চার্জটা যদি একটু বাড়াতেন স্যার। অরিজিৎ বলল, চার্জ বাড়াতে গেলে সেরকম চার্জিং খবর চাই? তোমার কাছে তো আজকাল শুধু ওই খুচখাচ চুরির খবর মেলে, যাতে না আমার কিছু আসে আর তোমাকে বেশি সাহায্য করতে পারি। বান্টি জানালো, আমাকে 15টা মিনিট দিতে পারবেন স্যার, আপনাকে একেবারে হটকেক নিউজ দেব। অরিজিৎ বলল, 15টা মিনিটে নিয়ে তুমি কি করবে? খবর তৈরি করবে নাকি? ওদিক হেসে উঠল বান্টি, বলল, আমি ফাটা কেষ্ট স্যার, খবর তৈরি করি। বলে ফোনটা কেটে দিল সে। অরিজিৎ রাতুলের দিকে তাকিয়ে বলল, 15 মিনিট সময় দে, কিছু একটা ভালো খবর নিশ্চয়ই দেবে। আর সুবীর যদি বেঁচে থাকে ওকে উদ্ধার মনে হয় করতে পারবো, কিন্তু সুবীরকে বাঁচিয়ে রাখার কোনো কারণ আমার মাথায় ঢুকছে না। পুরো 15 মিনিট অপেক্ষা করতে হলো না রাতুলদের। 10 মিনিটের মধ্যে একটা অন্য নম্বর থেকে ফোন চলে এলো অরিজিতের কাছে। অরিজিৎ চোখের ইশারায় বোঝালো এসে গেছে। ওদিক থেকে কি কথা হলো রাতুল ভালো করে বুঝতে পারল না। চুপচাপ অপেক্ষা করতে লাগলো। অরিজিৎ মাঝে মাঝে নিচু গলায় সম্মতি সূচক কিছু আওয়াজ দিলে ওদিকের কথা বার্তা বোঝা সম্ভব হচ্ছিল না রাতুলের। মন ছটফট করলে ও নিজেকে সংযত করে বসেছিল সে। প্রায় 10 মিনিট কথা বলার পর অরিজিৎ যখন ফোনটা রাখলো, মুখটা খুব থমথমে লাগছিল। রাতুল জিজ্ঞেস করল, কি বলল? খবর খুব ভালো নয় রে রাতুল, অরিজিৎ বলে উঠল। ওরা সুবীরকে মারার জন্য তুলেছে। বান্টি ধারণা সুবীর গোপন কিছু কথা জানতে পেরে গেছে, তাই ওকে বাঁচিয়ে রাখা রিস্কি। সব কিছুর মাথা কিন্তু তোর ওই সুজয়দা। প্রথমে ওরা বান্টিকে কিডন্যাপ করতে বলেছিল, কিন্তু পরে ওরা সুবীরকে মারার সিদ্ধান্ত নেয়, তাই বান্টিকে দায়িত্ব না দিয়ে বাইরে থেকে লোক এনেছিল। তবে বান্টি যা বলল, ওকে সরাসরি গুলি করে বা কিছু দিয়ে মারা হয়নি, ওকে মারার পরিকল্পনা এমন ভাবে করা হয়েছে যাতে সাপও মরবে অথচ লাঠি দেখবে না। বান্টির ধারণা ওকে কারখানার মধ্যেই অন্য কোনো ভাবে মারা হবে, কিন্তু কিভাবে আর কখন সেটা সে জানে না, এমনকি এখন সুবীর বেঁচে আছে কিনা তা সে বলতে পারল না। পুরো কথাটা বলে একটু দম নিল অরিজিৎ, বলল, একবার সুনেত্রাকে ফোন কর,
ও যদি কারখানার ভিতরে কোনো সন্দেহজনক ঘর দেখে থাকে। রাতুল বলল, সুনেত্রা কারখানার মধ্যে কিছুই চেনে না, তবে ওকে ফোন করি, ও পরামর্শগুলো খুবই ভালো দেয়। সুনেত্রাকে ফোন করে পুরো ঘটনাটা বলল রাতুল। সব শুনে সুনেত্রা বলল, তুমি এখনই যাও কারখানায় গিয়ে খোঁজ লাগাও, অথবা পারলে একবার তোমার পরিচিত কোনো শ্রমিক, যদি পারো কোনো বয়স্ক শ্রমিককে জিজ্ঞেস করো না, ওরা তো তোমাকে ভগবানের মতো শ্রদ্ধা করে। ঠিক বলেছ তুমি সুনেত্রা, এই জন্য তোমাকে ফোন করেছিলাম। চলো এখন রাখলাম। চল অরিজিৎ বুড়োদার বাড়ি যাই এখনই। অরিজিতের স্কুটারটা নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। বুড়োদার বাড়ি 5 মিনিটের রাস্তা। ঘরে ঢুকতেই বুড়োদার সাথে দেখা হয়ে গেল। বলল, অরে আসুন রাতুল বাবু, আপনি এখানে হঠাৎ? জল বাতাসা দিতে যাচ্ছিল আমাদেরকে। রাতুল বলে উঠল, ওসবের কিছু দরকার নেই বুড়োদা, আমার শুধু একটা তথ্য চাই কারখানা সম্বন্ধে। বুড়ো বলল, বলুন কি রকম তথ্য? কেউ কাউকে মারতে বা লুকিয়ে রাখতে চাইলে কারখানায় কি এমন কোনো ঘর আছে যেটাকে ব্যবহার করা যেতে পারে? বুড়োদা বলল, লুকোনোর তো অনেক ঘর আছেই রাতুল বাবু, কিন্তু যদি কাউকে অস্ত্র ছাড়া মারতে হয় তাহলে কারখানায় একটা গুদাম ঘর আছে, অনেক বছর ওখানে সেভাবে সূর্যের আলো ঢোকেনি। ভীষণ বিষাক্ত সাপ আরও কি সব বিষাক্ত জিনিস আছে। অনেকে আবার বলে ওই ঘরে ভূত আছে, কারণ আগে ও যখন কোনো শ্রমিক নিখোঁজ হতো, আমাদের ধারণা ওই ঘরেতে তার সলিল সমাধি হয়েছে। আমাদের কখনো সাহস হয়নি ওই ঘরে ঢোকার। কিন্তু কেন জানতে চাইছেন এসব রাতুল বাবু? আমার বন্ধু সুবীর ছেলেটা খুব বিপদে গো বুড়োদা, দেখি বাঁচাতে পারে কিনা। চিন্তা করবেন না বাবু, আমি আমার এই নাতিটাকে পাঠাচ্ছি, ও ওই ঘরের হাল হকিকত সবে জানে। বুড়োদাকে ধন্যবাদ দিয়ে তার নাতিটিকে নিয়ে রওনা দিলাম কারখানার দিকে। অরিজিৎ একবার বলল, ফোর্স ডেকে নেব ভাই। বললাম, দেরি হয়ে যাবে, আর তাছাড়া কোনো রকম নালিশ না করলে তুই কি ফোর্স নিয়ে আসতে পারবি? অরিজিৎ বলল, সেটা ঠিক বলেছিস, কোনো কেস লেখা হয়নি এখনো এটা নিয়ে। ঠিক আছেই, চল চুপি চুপি কাজ করে নেব। কারখানা থেকে একটু দূরে গাড়িটা রেখে দিল অরিজিৎ। রাতুলকে জিজ্ঞেস করল, কখনো বন্দুক চালিয়েছিস? রাতুল জানালো, না, তবে দেখেছি। অরিজিৎ নিজের পকেট থেকে একটা বন্দুক বার করে বলল, এটা রাখো, আমি সব সেট করে দিয়েছি, এটা টিপলেই গুলি বেরোবে। শুধু বন্দুকটা শক্ত করে ধরে রাখিস, না হলে উল্টে যেতে পারিস। কারখানার পিছন দিয়ে একটা জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল বুড়োদা রনাতি। রাতুল জিজ্ঞেস করল, তোমার নাম কি? বাবু, আমাকে সবাই বুড়োদার নাতি বলেই ডাকে, শুধু মা ডাকে নন্টে বলে। যেতে যেতে হঠাৎ থমকে গেল সে, এক ধরনের গাছের পাতা কেটে নিয়ে বলল, সারা গায়ে লাগিয়ে নিন, ওই ঘরে যা মশা বা পোকা আছে তার থেকে রক্ষা করবে। সারা গায়ে ওই পাতা ঘষে নিয়ে বললাম, তা বুড়োদার নাতি, ওই পাতা আরো কিছুটা দাও, নিজের কাছেই রেখে দিতাম। ছেলেটি আরো কিছু পাতা তুলে দিল। তিনজনে মিলে এগিয়ে চললাম। জঙ্গলের রাস্তা বেশ দুর্গম। অরিজিৎকে দেখলাম একটা লাঠি কেটে নিয়ে মারতে মারতে এগিয়ে আসছে। কিছুটা এগিয়ে আসার পর ছেলেটি হাত দেখিয়ে কারখানার পিছন দিকে একটা পর ঘর দেখালো। বলল, ওই সেই ঘর, এর বেশি আমি আর যাব না বাবু, দাদু বকবে। এই টর্চ লাইটটা নিয়ে যাও, জায়গাটা ভীষণ অন্ধকার, আর যে গাছের পাতাটি গায়ে মাখলে ওটা 30 মিনিট পর্যন্ত কাজ করবে। তার মধ্যে যদি না বেরোয়, বিষাক্ত সাপে কামড়ানোর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তবে লোকে বললে ওই ঘরে আমি 2 বার গেছি সাপের বিষ চুরি করতে, কোনো ভূত দেখিনি, তাই ওসব ভয় পাবার কোনো কারণ নেই। ছেলেটিকে ধন্যবাদ দিয়ে আমি আর অরিজিৎ এগিয়ে চললাম। সত্যিই যত এগিয়ে যেতে লাগলাম, জঙ্গল যেন আরো ঘন হতে শুরু করলো। একটা কালো জল বেরিয়ে আসছিল কারখানা থেকে, তার উপর টর্চ লাইট ফেলতেই বোঝা গেল জলে রক্ত আছে। অরিজিৎ বলল, চল, সবে সবে কিছু ফেলেছে মনে হচ্ছে।
ঘরটা ভীষণ রকমের অন্ধকার, মাঝে মধ্যে সুপসাপ যে আওয়াজ হচ্ছে সেগুলো যে সাপ বাবাজিদের আওয়াজ বেশ বোঝাই যাচ্ছে। টর্চ লাইট দিয়ে চারদিক ঘোরাতে লাগলাম। রাতুল এর হঠাৎ কি মনে হলো, সুবীর সুবীর বলে ডেকে উঠল। অরিজিৎ ধমক দিল, আসতে লোকগুলো যদি কাছাকাছি থাকে আমাদের অসলিল সমাধি হয়ে যাবে। এই ঘরে যদি সুবীরকে ফেলে রাখে নিশ্চয়ই বুঝতে পারবো। একদম শান্ত হয়ে চুপ করে দুজনে কোনো আওয়াজের অপেক্ষায় রইলাম। নিজেদের দমের আওয়াজ ছাড়া কিছুই শুনতে পাচ্ছিলাম না। হঠাৎ একটা ছোট্ট গোয়ানির আওয়াজ মনে হলো শোনা যাচ্ছেই ঠিক তাদের পিছন দিক থেকে। পিছলে দঙ্গল করে রাখা কিছু কাঠ নামাতেই দুই তো একটা সাপ বেরিয়ে এলো, তবে খুব একটি বিষাক্ত মনে হলো না। আর একটা বস্তা দেখতে পেলাম আমরা। সাথে সাথে বস্তাটা খুলতেই বেরিয়ে এলো সুবীরের রক্তাক্ত মুখ। অরিজিৎ নাকে হাত দিয়ে বলল এখনো বেঁচে আছে। রাতুল সাথে সাথে সঙ্গে আনা গাছের পাতা বুলিয়ে দিল সুবীরের গায়ে। তারপর দুজনে মিলে ধরাধরি করে বার করে আনা হলো সুবীরকে ওই জতুগৃহ থেকে। হাসপাতালে নিয়ে গিয়ে সাথে সাথে ট্রিটমেন্ট শুরু হয়ে গেল সুবীরের। অরিজিৎ থাকায় পুলিশ ডাকা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ খুব একটা ঝামেলা করেনি, শুধু বলল ছেলেটির অবস্থা খুব খারাপ, যদি মারা যায় সামনের 6-7 ঘন্টা বেশ সমস্যাজনক এই ছেলেটির জন্য। রাতুল অরিজিৎকে চলে যেতে বলে নিজে হাসপাতালে থেকে গেল। ঘন্টা খানেক ধরে শুধু ভাবতে লাগলো সুজয়দার উপর প্রতিশোধ সে কিভাবে নেবে। এমন সময় সুনেত্রা এসে হাজির হাসপাতালে। বলল কিছু খাবার করে এনেছি, চলো খেয়ে নাও। সুনেত্রার কথা ফেলতে পারল না রাতুল, কিছুটা খাবার মুখে দিল। তারপর ওর চোখের দিকে তাকিয়ে নিজেকে আর সামলাতে পারল না সে। সুবীর আমার নিজের ভাইয়ের থেকে ও বড়, ওরা ওকে মারার চেষ্টা করল। ওই সাধাসিধে ছেলেটা ওদের কি ক্ষতি করতে পারত বলো তো? ওদের আমি কাউকে ছাড়ব না সুনেত্রা, শুধু তুমি আমার পাশে থেকো বলে এই প্রথম সুনেত্রাকে জড়িয়ে ধরল রাতুল। আর যেন পেল সেই অসীম জোর যা দুনিয়ার যেকোনো বড় বাধাকে এক লহমায় টপকে দিতে পারে।